অনেক জ্বালিয়েছিস তুই আমাকে, অনেক আঘাত দিয়েছিস, অনেক অনেক যন্ত্রণা দিয়েছিস তুই। তাই বলে তোকে এভাবে দেখবো সেটা তো ভাবিনি মা। তুই আমার বড় মেয়ে, আমার প্রথম সন্তান। আমি অনেক আদরে, আশা নিয়ে, স্বপ্ন নিয়ে তোকে লালন পালন করেছি, তোকে বড় করে তুলেছি। সেটা কি এইভাবে দেখার জন্য বলতো মা? হ্যাঁ, আমি জানি মা, আমি জানি তুই অনেক অন্যায় করেছিস, অনেক অনেক রাগ, দুঃখ, অভিমান তোর ভেতরটা কুড়ে কুড়ে খেয়েছে, আমি জানি। কিন্তু তাই বলে আজকের দিনটা দেখবো বলে তো ভাবিনি কখনো। বল, তোকে এইভাবে দেখতে হবে আমার? সবাই বলবে কর্মফল। কিন্তু জানিস মা, যদি তুই চলে যাস না তাহলে শাস্তি কিন্তু তুই পাবি না, আমি পাবো। আমরা পাবো, আমি তোর বাবা। আমরা ময়ূরী, ময়ূরী, আমি কথাগুলো বলছি শুনতে পাচ্ছিস মা? ও ময়ূরী, আমাকে এভাবে সাজা দিবি তুই? তাকাবি না একবারও? ময়ূরী, ও ময়ূরী। অদ্ভুত লাগছে, জানো, অদ্ভুত লাগছে। আমার কিচ্ছু করার নেই, কিছু নেই তো আমার হাতে। কি করব? মেঘ যদি সেদিন জেদ করে রক্ত না দিত অনিন্দ, তাহলে হয়তো মেঘটা আজকে সুস্থ থাকতো, আজ হয়তো ওই বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারত। কিন্তু অতিরিক্ত সাবধানী হতে গিয়ে ওই কি আজকে এই বিপদটা ডেকে আনলো না অনিন্দ? না মধুমিতা, আমরা কষ্ট পাচ্ছি ঠিকই, কিন্তু মেঘ যেটা করেছিল ঠিকই করেছিল। হাসপাতালে ব্লাডটা যদি নষ্ট না হয়ে যেত তাহলে তো ও রক্তটা পেয়ে যেত। যখন শরীরটা খারাপ শুরু হয়েছিল তখনই তো রক্ত পেয়ে যেত। কি হলে কি হতো সেটা ভেবে আর কি হবে বলো? ভুলে যেও না, দুটো মেয়ে দুরকম ভাবে সাফার করছে, দু জায়গায়। চোখের জল ফেলে আর ভাগ্যকে দোষারোপ করে কি হবে? কিছু কি আটকানো যাবে? সেটা ছাড়া আমার আর কি করার আছে বলো অনিন্দ? আর কি বা করার আছে? আমি তো চাই, আমি এমন কিছু করতে চাই যাতে আমার মেয়েটা বেঁচে ওঠে। এইভাবে আমার চোখের সামনে যাতে ও তিলে তিলে শেষ না হয়ে যাবি, তো সেটাই চাই। বলুন, আমি চাই না? বল, ডাক্তারবাবু যা বলবেন আমি সব করবো অনিন্দ। অনিন্দ, তোমার মনে আছে যখন ময়ূরীর এই রোগটা প্রথম ধরা পড়ে, তখন আমি বলেছিলাম যে আমার শরীরের সব রক্ত দিয়ে আমি ওকে বাঁচাবো। আর তারপরে আমরা মেঘকে পৃথিবীতে আনলাম। এত বিবাদ, এত অশান্তি, এত রাগারাগি, কত কি হয়েছে অনিন্দ। এটা কখনো মাথায় আসেনি অনিন্দ যে ময়ূরীর দরকার পড়লে মেঘ থাকবে না। সামলাও মধুমিতা, নিজেকে সামলাও। এরপর হয়তো আরো অনেক বড় কষ্টের মুখোমুখি হতে হবে আমাদের। সামলাও, সামলাও। অনিন্দ, আমাদের সেই ছোট্ট ময়ূরীকে তোমার মনে আছে? মাথায় এক ঝাঁকড়া চুল নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতো, যেমনি দস্যিপনা করতো আর
তেমনি মিশুকে ছিল, সবার কাছে চলে যেত, সকলের কাছে চলে যেত, আমি গিয়ে সামলাতাম। বাবা, আমার মেয়েটার নজর না লেগে যায়। ওকে দেখে এতটুকু বোঝার উপায় ছিল না যে ওর এত বড় একটা অসুখ ছিল। কিন্তু ভরসা করতে বলো, শুধু আমার ওপরেই ভরসা করতো, সব সময় আমার কাছেই থাকতো। আর আজকে আমার সেই মেয়ে মৃত্যু হচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না অনিন্দ। আমি হাত পা গুটিয়ে শুধু বসে রয়েছি, আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না, কিচ্ছু না। মেয়েটা তো আমাকেও খুব ভালোবাসতো। তারপর যখন মেয়ে গেল, তুমি ময়ূরীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে, তখন বাধ্য হয়ে মেঘকে সামলানোর জন্য আমাকে তো ওর থেকে দূরে যেতেই হলো। আমি বরাবর চেয়েছি ও নিজেকে শুধরে নিক, তাই বারবার ভুলগুলো ধরিয়ে দিয়েছি। আমি চেয়েছিলাম যে ও মাথা উঁচু করে বাঁচুক। সমস্ত ভুল, সমস্ত অন্যায় আমি বারবার ক্ষমা করে দিতে চেয়েছি, কিন্তু কেন যে অনুমিতা তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, আমি চেয়েছি যে ওর শাস্তি পাক, ফিরে আসুক, কিন্তু চরম শাস্তি পাক এটা তো আমি কোনোদিন চাইনি। পারবো না, আমি পারবো না, আমি কিচ্ছু মেনে নিতে পারবো না, আমি কিচ্ছু বিশ্বাস করতে পারবো না। এই মুহূর্তে দুনিয়ার সকলকে না আমার কিরকম 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 শত্রু বলে মনে হচ্ছে। রাগ হচ্ছে, যেন খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে, অসহায় লাগছে। কারণ দেয়ালে পিঠটা ঠেকে গেছে তো আমার। আমি জানি আমার ময়ূরী খারাপ, একের পর এক অন্যায় করেছে, ওকে ক্ষমা করা যায় না অনিন্দ, এটা আমি জানি। আমি ওকে ক্ষমা করবো না, আমি জানি অনিন্দ, কিন্তু ওর এই কষ্টটা আমি সহ্য করতে পারছি না অনিন্দ। এই কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা অনিন্দ, ওর শরীরের ভেতর এখন ঠিক কেমন হচ্ছে বলো তো? ওর কি দমটা বন্ধ হয়ে আসছে নাকি বলো তো? ওর কি ভেতরে ভেতরে খুব জ্বালা পোড়া করছে? ঠিক কি হচ্ছে বলো তো অনিন্দ? ও কি ভাবছে যে ওকে ওর মা ইচ্ছে করে মেরে ফেললো? ওর বোন রাগ করে ওকে রক্ত দিল না, এগুলো কি ভাবছে? ও কি যাওয়ার আগে এক রাস অভিমান নিয়ে চলে যাবে অরিন্দ? মাপ কি করবেই না আমাদেরকে? বলো না অরিন্দ, বলো না। এই মুহূর্তেও কিচ্ছু বুঝতে পারছে না মধুমিতা, ওর কোনো জ্ঞান নেই, কি হচ্ছে না হচ্ছে ও কিচ্ছু বুঝতে পারছে না। তুমি চলো, চলো চলো, একটু বাইরে চলো। যত ওর দিকে তাকিয়ে থাকবে তত তো কষ্ট বাড়বে। হ্যাঁ ঠিক বলেছ, সেই ভালো। চলো চলো আমরা বাইরে যাই, আর সহ্য করতে পারছি না। দাঁড়াও, হ্যাঁ গো, এর মধ্যে যদি কিছু হয়, যদি ও চোখ মিলে তাকায়, যদি আমাদেরকে খোঁজে, তো আমার দম বন্ধ হয়ে আসছে মধুমিতা, বাইরে এসো, ও লাইফ সাপোর্টে রয়েছে, এসো, চলো চলো। এক মিনিট, আপনারা প্লিজ একটু বাইরে ওয়েট করুন। পেশেন্ট এখন ঘুমাচ্ছে, উঠে গেলে আমি আপনাদের ডেকে দেবো। আচ্ছা, আমরা এখানে ওয়েট করছি। ওকে। সত্যি তোমাদের কি টেনশন যাচ্ছে বলো তো? শুধু আমাদের টেনশন যাচ্ছে? তুমি কিছু কম টেনশন করছো? না আসলে সেটা না, তোমাদের মানে তোমার দুবারইকেই এত ছোটাছুটি করতে হচ্ছে। যাই হোক, বলছি ওদিকে খবর কিছু জানো? ওদিকে বলতে ময়ূরীদি? আসলে আমি ভেবেছিলাম আঙ্কেলকে একটা ফোন করব, কিন্তু সাহস হলো না। ভালো নয়, অল্টারনেটিভ কিছু অ্যারেঞ্জ করা যায়নি, আর যাবে বলেও মনে হচ্ছে না।
বলতে পারো একরকম জবাব দিয়েই দিয়েছে। ভালোই করেছে আঙ্কেল আন্টিকে ফোন করনি। কি বা বলতে ফোন করে এই সময়? সেই আসলে জানো তো, একটা কথা আছে না, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তুমি যা করবে তা ফিরে পাবে, ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। ময়ূরী কোনোদিন কারো ভালো চায়নি, কারণ না। একটা সময় ওই পরিবারটাকে তো খুব কাছ থেকে দেখেছি, তখন মেঘ ওই বাড়িতে ফিরে গেছে। ও মানসিকভাবে বিধ্বস্ত, আর ময়ূরী যেন ওর উপর একটা এক্সট্রা যন্ত্রণা। সেই সময়টা একটা অদ্ভুত সময় গেছে আমাদের, জানো তো দাদাভাই। রাগ, জেলাসি, ইগো সব কিছু নিয়ে কিরকম একটা অন্ধকার গর্তে ঢুকে যাচ্ছিল। আমি রূপকে নিয়ে একটা হিস্টেরিক বিহেভ করছিলাম। ইভেন জেঠিমণি পর্যন্ত কিরকম একটা ইরাশনাল হয়ে গেছিল। আজ যখন ওই দিনগুলোর দিকে ফিরে তাকাই না, জানো জিষ্ণু, কিরকম একটা অদ্ভুত লাগে। নিজেদেরকে কিরকম যেন মনে হয় এত ভুল, এত অন্যায় করেছি আমরা। খুব অপরাধী লাগে নিজেকে, জানো তো। আমি তো ওদের অনেকদিন ধরেই দেখছি, আমি সবটা বুঝতে পেরেছি। ময়ূরী কিরকম যেন একটা ম্যাজিক করে রেখেছিল তোমাদের উপরে। না না জিষ্ণু, শুধু ওকে দোষ দেবো কেন বলো? ও যা কিছু করেছে, স্কিমিং বলো, ঠকানো বলো, মেঘের এগেনস্টে যা কিছু করেছে, সব কিছু তো আমরা ওকে করতে অ্যালাউ করেছি, সেই জন্য করতে পেরেছে, তাই না? আমরা যদি সেদিন মেঘকে দাদাভাইয়ের পাশে মেনে নিতাম, তাহলে পারতো এগুলো করতে? আমরা না, এক একটা সময় আমাদের ইগোটা এত বড় করে ফেলি যে গোটা দুনিয়াটা আমাদের কাছে ঝাপসা হয়ে যায়। তবে আমি কিন্তু আরেকজনের কর্মফলের জন্য অপেক্ষা করে আছি, তাকে ক্ষমা করা যায় না। আমিও। রূপসান্না ময়ূরীদের হাতে রিভলভারের ব্যাপারটায় ওকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। সেটাই যদি ধরা পড়ে যায় তাহলে তো ও ভালোই শাস্তি পাবে। সেটা যদি প্রমাণ হয়ে যায় ওর, তাহলে তো ও ভালোই বিপদে পড়বে। শুধু সময়ের অপেক্ষা। আগে মেঘ সুস্থ হয়ে যাক, রূপের শাস্তি হোক, তার মধ্যে তোমার ডিভোর্সটাও হয়ে যাবে। আমার ডিভোর্স হওয়া নিয়ে তোমার এত ব্যস্ততা কিসের? বাহ, তুমি আর আমি হানিমুনে যাব না? বাবা, একেবারে হানিমুনের প্ল্যান? জিষ্ণু, তুমি কিন্তু সুবিধের লোক নও। বিয়ে টিয়ের কথা একবার জিজ্ঞাসাও করলে না। যা বাবা, আমি কি বলেছি যে আমি খুব সুবিধার মানুষ? তুমি চিনতে ভুল করলে আমার কি করা আছে বলো তো? সে তো বটেই। বিয়ে টিয়ে না করে যে একেবারে হানিমুনের প্ল্যান করে, সে কি করে সুবিধার হয় বলো? সত্যি তুমি পারো বটে। মেঘা দাদা ভাইয়ের হানিমুন হলো না এখনো, তুমি ভেবে যাচ্ছ। মানছি একটু অ্যাডভান্স প্ল্যানিং, বেশ ধুমধাম করে সাজিয়ে গুছিয়ে আমার গিরি মহারানীকে আমার কুড়ে ঘরে নিয়ে যাই, তারপর না হয় বাকিটা ভাবা যাবে। এই ভালো কথা। জেঠিমণি কিন্তু বলে দিয়েছে মেঘকে কোনোভাবেই ময়ূরীর কোনো খবর দেওয়া যাবে না। ও যাই জিজ্ঞেস করুক বলতে হবে ময়ূরী ভালো আছে। মুশকিল হলো। কেন? তুমি এইটুকু বলতে পারবে না? শোনো, মেঘকে আমি চিনি, তাই এই মিথ্যেটা মেঘের সঙ্গে কতক্ষণ চালানো যাবে আমার সন্দেহ আছে। ও সাংঘাতিক সেন্সিটিভ, সামনের মানুষের মুখ দেখে অনেক কিছু বুঝে যায়। সেটা একটা কথা বটে। আমাদের খুব সাবধানে মুখ খুলতে হবে। মেঘ, আমি আর বাঁচবো না মনে হচ্ছে। মেঘ, আমাকে বাঁচা প্লিজ। মেঘ, তুই আমাকে বাঁচাবি না? মেঘ প্লিজ, মেঘ আমার তোকে দরকার। এই সময় তোকে না পেলে আমি মরে যাব। মেঘ, তুই আমার কাছে আয়। ম্যাডাম, আপনি ঠিক আছেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছেন? একটু জল খাবেন? দিদিভাইয়ের গলা পেলাম কেন? দিদিভাই কি তাহলে ভালো নেই? ওর কি আবার শরীর খারাপ করছে? কিন্তু দিদিভাই আমাকে এভাবে ডাকছিল কেন? ম্যাডাম, শরীরে কোনো প্রবলেম হচ্ছে? আমি কি ডক্টর ম্যামকে ডাকবো? না, আমি ঠিক আছে, ডাকতে হবে না।
ঠিক আছে, এটা আপনি খেয়ে নিন, তারপর আপনার প্রেশারটা চেক করতে হবে। আমি এখন খাবো না, খেতে ইচ্ছে করছে না। সেটা বললে তো হবে না ম্যাডাম, এগুলো তো খেতেই হবে। আর এটা খাওয়ার পর আপনার একটা ওষুধ আছে, ডক্টর ম্যাডামের কড়া হুকুম, আপনাকে সবটা শেষ করতে হবে। নিন। আচ্ছা, আমার ফোনটা কোথাও দেখেছেন? আপনার কাছে নেই? না, সকালে নার্স নিয়েছিলেন, কিন্তু উনি বোধহয় এই রুমে কোথাও রাখেননি। ঠিক আছে, আমি তাহলে জিজ্ঞাসা করে নিচ্ছি কোথায় আছে, আপনি এটা খেয়ে নিন। খাবো। আমার ফোনটা একটু দিন না, একটা ফোন করার আছে। একটাই ফোন করব, ভীষণ ইম্পর্টেন্ট, একটু দিন না। ম্যাম, আপনার কাছ থেকে যখন ফোনটা নিয়ে নেওয়া হয়েছে তার মানে আপনার বাইরে ফোন করা বারণ। এখন আমি আপনাকে ফোন দিলে আমায় বকুনি খেতে হবে। প্লিজ সিস্টার, দেখুন কেউ জানতে পারবে না, আমি জাস্ট একটাই ফোন করব, আপনাকে কেউ কিছু বলবে না, প্লিজ একটু কনসিডার করুন। আচ্ছা, আমি একবার জিজ্ঞাসা করে নিই আপনাকে দেওয়া যাবে কিনা। আপনি দিন না আমায়, আমি তো বলছি আপনাকে একটাই কল করব, জাস্ট খুব জরুরি, প্লিজ। ম্যাডাম, কাউকে বলবেন না তো, এটা আমার চাকরির ব্যাপার। এমা, আমি কাউকে কেন বলবো? আপনি তো আমার হেল্পই করছেন, আর আমার বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, থ্যাংক ইউ। দিদিভাইয়ের হসপিটালের নাম্বারটা 98। হাউ মে আই হেল্প ইউ? আপনাদের হসপিটালে ময়ূরী রায় বলে একজন পেশেন্ট আছেন। মেঘ, কি ব্যাপার? তোমার হাতে ফোন কেন? তোমার তো কারোর সঙ্গে কথা বলা বারণ, কি ব্যাপারটা কি? গিনি, এক মিনিট প্লিজ। হ্যাঁ, আপনাদের হসপিটালে ময়ূরী রায় বলে একজন পেশেন্ট আছে, তার ব্যাপারে একটু খোঁজ নেওয়ার ছিল। আপনি পেশেন্টের কে হন? এটার কি ইম্পর্টেন্স এটার সাথে? এনিওয়ে, আমি ওনার বোন হই, একটু বলবেন প্লিজ। সরি, ওনার মা বাবা ছাড়া আর কাউকে ইনফরমেশন দেওয়া বারণ। আরে কি অদ্ভুত। গিনি, আমি আসলে দিদিভাইয়ের ব্যাপারে খোঁজ নিতে ফোন করেছিলাম, কিন্তু ওরা কিছু বললো না, আমায় কেটে দিল ফোনটা। তোমরা জানো দিদিভাই কেমন আছে, একটু বলবে প্লিজ আমায়? মেঘ মেঘ কুল ডাউন। ঘন্টাখানেক আগে আমার আঙ্কেলের সঙ্গে কথা হয়েছে। ময়ূরী ঠিক আছে। তুই বাজে কথা বলছো জিষ্ণু। আচ্ছা, দিদিভাই যদি ঠিকই থাকে তাহলে এরকম একটা অদ্ভুত ইনস্ট্রাকশন কেন দেওয়া থাকবে হসপিটালে? আমি একবার বাপিকে ফোন করব। না, কাউকে ফোন করার দরকার নেই মেঘ। তুমি কেন এরকম করছো বলো তো? তুমি বুঝতে পারছো না এটা তোমার শরীরের পক্ষে খারাপ? আর এটা কার ফোন? আপনার ফোন তো। আপনি কেন ওকে ফোন দিয়েছেন? আপনি জানেন না যে সরি ম্যাম, আমাকে এতবার করে বলেছিল তাই। পেশেন্ট বললেই আপনি ফোনটা দিয়ে দেবেন, আর আপনাদেরকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় সেগুলো আপনি মাথায় রাখবেন না। গিনি প্লিজ, ওনাকে কিছু বলো না। দেখো, উনি দিতে চাননি, আমি জোর করে নিয়ে নিয়েছি। ওনাকে দোষ দিও না। দেখো, আমি বলেছিলাম যে উনি যদি আমার ফোনটা না দেয় আমি এটা খাবো না। মেঘ, তুমি এখানেও এভাবে জেদ করছো? সত্যি তাই মেঘ, এটা তুমি কিরকম ছেলে মানুষই। আমরা এখানে এলাম তোমার সঙ্গে গল্প করবো বলে, তোমার মন ভালো করবো বলে, আর তুমি কি না। জিষ্ণু প্লিজ, আমার ছেলে মানুষের কথা না পরে ভাবা যাবে। আমায় তোমরা একটু প্লিজ বলো যে দিদিভাই কেমন আছে। জিষ্ণু বললো তো মেঘ ভালোই আছে। জিষ্ণু, আমাকে ছুঁয়ে বলো যে দিদিভাই ভালো আছে। মেঘ, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? আমি কোনোদিন তোমাকে কি। জিষ্ণু, আমি এই মুহূর্তে দিদিভাই ছাড়া কারোর কথা ভাবতে পারছি না, তাই প্লিজ আমায় ছুঁয়ে বলো যে দিদিভাই সত্যি ভালো আছে। তার মানে তোমরা মিথ্যে বলছিলে। দিদিভাই কি হয়েছে, ও কেমন আছে, একটু প্লিজ বলো আমাকে। দিদিভাইকে তাহলে। না 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 মেঘ, এক সেকেন্ড, না, তুমি গিনি, আমাকে তো সত্যি দেখি কি হয়েছে, কি ব্যাপার মেঘ? আর ইউ ওকে? নো, আই এম নট ওকে। আর আমি কিভাবে ওকে থাকবো একটু বলবেন প্লিজ? কি হয়েছে মেঘ, তুমি এত এক্সাইটেড কেন? নীল, আমি তো সুস্থ হয়ে গেছি, আমাকে প্লিজ হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হোক, আমি আর এখানে থাকবো না। মেঘ, একটা অসম্ভব ইমেচিওর কথা বলছো তুমি। তোমার কাছ থেকে তো এটা আমি এক্সপেক্ট করি না। একমাত্র ডাক্তার বলতে পারবেন তুমি সুস্থ হয়েছো না হওনি, আর তোমাকে ছুটি দেওয়া যাবে না এখনই। আর আমিও তো এক্সপেক্ট করি না যে আমার কাছ থেকে সবাই সত্যিটা লুকিয়ে যাবে বা আমাকে মিথ্যে বলবে। মানে? মেঘ, তুমি আমার দিকে তাকাও, আমাকে বলো কে কি সত্য গোপন করেছে তোমার কাছ থেকে, বলো।
দিদিভাই কেমন আছে? কি হলো নীল? বলো, আমার চোখের দিকে তাকিয়ে বলো দিদিভাই কেমন আছে। চোখ সরিয়ে নিচ্ছ কেন? দিদিভাই কি নেই? একেবারে কি নেই? মা বাপি সবাই কোথায়? আছে, ময়ূরী এখনো আছে। মেঘ, এত অস্থির হয়েও না। তুমি এরকম এক্সাইটেড হচ্ছ বলে আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি যে ময়ূরী এখনো আছে, তবে কতক্ষণ থাকবে সেটা বলতে পারি না। তার মানে কি বলছেন কি আপনি? নীল, ওকে আমি সবটা বলছি। লেট মি এক্সপ্লেন ইট টু হার। সরি প্রফেসর রায়, আপনাদের আশা দেওয়ার মতো সেরকম কোনো কথা আমার নেই। তবে হ্যাঁ, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আসে। যদি একজন ডোনার পাওয়া যায়। স্যার, আমরা চেষ্টা ত্রুটি রাখছি না। আমরা সব হাসপাতালেই খবর দিয়েছি। অন্যান্য স্টেটেও যদি কেউ অ্যাভেলেবেল থাকে, ডক্টর গাঙ্গুলি বলেছেন দরকারে তাদেরকে ফ্লাইটে করে আনানো হবে। কিন্তু কোনো জায়গা থেকেই তো পজিটিভ নিউজ পাচ্ছি না। ডক্টর রয়, আমি কোনো অভিযোগ করছি না, কিন্তু আপনাদের ব্লাড প্রিজার্ভ করার ব্যবস্থাটা যদি ঠিক থাকতো তাহলে হয়তো আমার মেয়েটা। আই এম সরি প্রফেসর রয়, রিয়েলি ভেরি সরি। দেখুন, সব কিছু তো আমাদের হাতে থাকে না। এটা একটা লেসন হয়ে রইল এই হসপিটালের জন্য।